হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএম এডুকেশন। আজকে তোমাদের সাথে হিস্ট্রি অপশনালের একটি খুব গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমাদের ভারতবর্ষে বিভিন্ন সময়ে বিভিন্ন রাজাদের রাজত্বকালে নানান বিদেশি পর্যটক দার্শনিকেরা ভারতে এসেছেন। ভারতে এসে তাদের যে অভিজ্ঞতার সঞ্চয় হয়েছে সেগুলো তারা নিজেদের গ্রন্থগুলোর মধ্যে লিখে রেখেছেন, যেখান থেকেই আমরা জানতে পারি সেই সময়কার রাজা, তখনকার রাজত্বকাল কেমন ছিল, সেই সময়ের পারিপার্শ্বিক পরিবেশ সম্বন্ধে আমাদের একটা ধারণা হয়। অর্থাৎ ভারতের একটা সমগ্র চিত্র পরিস্ফুট হয় এই সমস্ত বিদেশি পর্যটকদের লেখনীর মাধ্যমে। আমাদের হিস্ট্রি অপশনালে এই ধরনের কিছু বিদেশি পর্যটক এবং দার্শনিকদের লেখনী নিয়ে নানান প্রশ্ন চলে আসে। তার মধ্যেই আজকের প্রশ্নটি, প্রথমেই দেখে নিই আজকের প্রশ্নটা কি। ডিসকাস দ্য অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া প্রেজেন্টেড ইন রাইটিংস অফ ফরেন ট্রাভেলার্স সাচ অ্যাজ হিউয়েনসাং, ফাহিয়েন, আলবেরনি এক্সেট্রা। অর্থাৎ হিউয়েনসাং, ফাহিয়েন, আলবেরনির মতো বিদেশি পর্যটকদের লেখনীতে ভারতবর্ষকে কিভাবে বর্ণনা করা হয়েছে বা ভারতবর্ষের চিত্র কীভাবে পরিস্ফুট হয়েছে তাদের লেখনীর মাধ্যমে, সেটাই কিন্তু এখানে জানতে চেয়েছে। 2018 সালে এটি এসেছিল হিস্ট্রি অপশনালে। এই ধরনের আরও নানান বিদেশি পর্যটকদের নিয়ে কিন্তু প্রশ্ন চলে আসে। তো তার মধ্যেই দেখো এই প্রশ্নটা যথেষ্ট ইন্টারেস্টিং। এখানে হিউয়েনসাং, ফাহিয়েন, আলবেরনির সময়কালের কথা জানতে চেয়েছে, সেই সময়ের ভারতের কথা জানতে চেয়েছে। তো এরা দেখো তিনজনেই কিন্তু আলাদা আলাদা সময়ে ভারতবর্ষে এসেছেন। হিউয়েনসাং হর্ষবর্ধনের সময়, ফাহিয়েন এসেছেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়, আলবেরনি সুলতান মাহমুদের সময়, এদের অনেক পরে। তো এই প্রত্যেকটি আলাদা আলাদা সময়ের ভারতবর্ষের রূপ তোমাকে পরিস্ফুট করতে হবে, অল্প কথায় তোমাকে লিখতে হবে এবং মূল কথাটা লিখতে হবে তোমায়। এই ধরনের প্রশ্ন দেওয়ার পেছনে কিন্তু পরীক্ষকদের এটাই তারা দেখতে চান যে একজন WBCS অফিসার হিসেবে তোমার চিন্তা শক্তি কতটা, তোমার মনন শক্তি কতটা, কিভাবে তুমি গুছিয়ে আলাদা আলাদা সময়ে ভারতবর্ষের চিত্রটাকে অল্প কথার মধ্যে কিভাবে সুন্দর করে তুমি তোমার লেখনীর মাধ্যমে প্রকাশ করতে পারো। তো দেখো তোমরা কিভাবে এই প্রশ্নটির উত্তর দিতে পারো। ভারতবর্ষে বিদেশি পর্যটকদের আবির্ভাব ঘটেছে বারে বারে। পর্যটকদের বিবরণ থেকে সংশ্লিষ্ট যুগ বা শাসকের রাজত্বকাল সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। মৌর্য যুগ থেকে শুরু করে মোগল যুগে বহু পর্যটক এদেশে এসেছে। তাদের লেখনীতে সেই সময়ের ভারতবর্ষের রূপ ফুটে উঠেছে। পরবর্তী প্যারা, দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে চীনা পর্যটক ফাহিয়েন ভারত পরিভ্রমণে আসেন। চীনা তথ্যসূত্র থেকে জানা যায় যে ফাহিয়েনের প্রকৃত নাম ছিল কুঙ্গ। বৌদ্ধ ধর্ম সম্পর্কিত পুস্তকের পাণ্ডুলিপি ও অন্যান্য নিদর্শনের অন্বেষণেই তার ভারতে আসার মূল উদ্দেশ্য ছিল। তাই বৌদ্ধদের কাছে পবিত্র বলে গণ্য স্থানগুলিতে তিনি পরিভ্রমণ করেন। আসার সময় পথে তিনি বহু বৌদ্ধ স্তূপ ও বিহার দেখেন। তিনি দ্বিতীয় চন্দ্রগুপ্তের সাম্রাজ্য অন্তত 5 বছর বাস করেন। বৌদ্ধ ভিক্ষু হিসেবে ফাহিয়েন রাজনৈতিক ঘটনাবলীতে আগ্রহ দেখাননি, কিন্তু তিনি সামাজিক, অর্থনৈতিক বহু তথ্যের উল্লেখ করেছেন। দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসন ব্যবস্থা সম্পর্কে তিনি উল্লেখ করেছেন। যদিও তিনি চন্দ্রগুপ্তের নাম উল্লেখ করেননি, তবুও পণ্ডিতেরা প্রমাণ করেন যে তিনি দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে ভারতবর্ষে এসেছিলেন। তার শাসন ব্যবস্থার প্রশংসা করে ফাহিয়েন বলেছেন যে রাজ্যে বহু লোক সুখে বাস করত। যারা সরকারি সীতা জমি চাষ করত তারা ফসলের ভাগ রাজাকে দিত। সরকারি আইন ছিল মৃদু। অধিকাংশ ক্ষেত্রে অপরাধীদের জরিমানা করা হতো। ঘন ঘন রাজদ্রোহ করলে তবেই অঙ্গচ্ছেদ করে শাস্তি দেওয়া হতো। সাধারণত প্রাণদণ্ড দেওয়া হতো না। অনেকে মনে করেন ফাহিয়েন দেশের ভূমিকর এবং ফৌজদারি আইন সম্পর্কে যে বিবরণ দিয়েছেন তা সর্বাংশ সত্য নয়। লোকমুখে শুনে বা দেখে তিনি এই বিবরণ দিয়েছেন। পরবর্তী প্যারা, ফাহিয়েন পাটলিপুত্র নগরে 3 বছর বাস করেন। পাটলিপুত্রের বর্ণনা দিতে গিয়ে ফাহিয়েন লিখেছেন, মধ্যপ্রদেশের মধ্যে পাটলিপুত্রই সর্বশ্রেষ্ঠ নগর।
ফাহিয়েন এখানে সংস্কৃত শিক্ষা লাভ করেন। হিনজান ও মহাযান বৌদ্ধদের জন্য পাটলিপুত্রে দুটি আলাদা বৌদ্ধবিহার ছিল। ভারতের বিভিন্ন স্থান থেকে বৌদ্ধ ভিক্ষুরা শিক্ষা লাভের জন্য পাটলিপুত্রে আসত। অশোকের রাজপ্রাসাদ দেখে ফাহিয়েন অভিভূত হয়েছিলেন। স্বভাবতই ফাহিয়েন বৌদ্ধ সম্পর্কিত ব্যাপারেই অধিকতর আগ্রহী ছিলেন। তার বিবরণী থেকে জানা যায় যে পাঞ্জাব, বঙ্গদেশ, মথুরাতে বৌদ্ধ ধর্ম বিস্তার লাভ করেছিল, কিন্তু মধ্যপ্রদেশে বৌদ্ধ ধর্ম জনপ্রিয় ছিল না। মধ্যপ্রদেশে ব্রাহ্মণ্য ধর্মের প্রভাব বেশি হলেও বৌদ্ধ ভিক্ষুদের শ্রদ্ধা করা হতো। ধর্ম সম্পর্কে সরকারি বাধা নিষেধ ছিল না এবং হিন্দু ও বৌদ্ধদের মধ্যে সম্পর্ক ছিল প্রীতিপূর্ণ ও মধুর। পরবর্তী প্যারা। ভারতে আগত চীনা পর্যটকদের মধ্যে হিউয়েন সাং এক বিশিষ্ট স্থান অধিকার করে আছেন। তিনি পুঙ্খানুপুঙ্খভাবে ভারত ভ্রমণ করেন এবং ভারতে বিভিন্ন বৌদ্ধবিহারে কাটাবার ফলে সমসাময়িক বহু খ্যাতনামা পণ্ডিতের সংস্পর্শে এসেছিলেন। পূর্ববর্তী ফাহিয়েনের মতো হিউয়েন সাংয়ের প্রধান উদ্দেশ্য ছিল বৌদ্ধ ধর্ম সংক্রান্ত পাণ্ডুলিপি প্রভৃতি সংগ্রহ এবং তীর্থস্থানগুলিতে ভ্রমণ। কিন্তু ফাহিয়েনের তুলনায় হিউয়েন সাংয়ের দৃষ্টিভঙ্গিতে বাস্তব বুদ্ধির পরিচয় বেশি মেলে। হিউয়েন সাং হর্ষবর্ধনের রাজত্বকালে ভারতে আসেন। প্রায় 14 বছর তিনি ভারতে অতিবাহিত করেন। তিনি খ্যাতনামা ভারতীয় বৌদ্ধ পণ্ডিতদের কাছে শিক্ষালাভ করে বৌদ্ধ ধর্ম সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করার উদ্দেশ্যে ভারতে আসেন। নালন্দা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ 5 বছর বৌদ্ধ দর্শন অধ্যয়ন করে শিলভদ্রের কাছেও তিনি শিক্ষালাভ করেন। পরবর্তী প্যারা। হিউয়েন সাংয়ের ভারত বিষয়ক গ্রন্থ সিইউকিতে ভারতবর্ষের সর্বাঙ্গীন অবস্থা স্থান পেয়েছে। তার বিবরণে সামাজিক, রাজনৈতিক, ধর্মীয়, অর্থনৈতিক, প্রশাসনিক প্রভৃতি ভারতীয়দের জীবনে বিভিন্ন দিক সম্পর্কে প্রচুর তথ্য আছে, যার ভিত্তিতে খ্রিস্টীয় 7ম শতকের একটি চিত্র ফুটে ওঠে। তবে মনে রাখা উচিত, তিনি সবই বৌদ্ধ ভিক্ষুর দৃষ্টিভঙ্গি থেকে দেখেছিলেন। হর্ষবর্ধন ও পুলকেশীর সাম্রাজ্যকে তিনি দুটি বৃহৎ সাম্রাজ্য বলে অভিহিত করেছেন। হিউয়েন সাংয়ের মতে গৌড়ের রাজা শশাঙ্কের অত্যাচারে ওই সময়ে বাংলাদেশে বৌদ্ধ ধর্মের প্রভাব হ্রাস পেয়েছিল। মহারাষ্ট্রে ক্ষত্রিয় জাতির তিনি খুব প্রশংসা করেছিলেন। হিউয়েন সাং কামরূপ রাজ ভাস্কর বর্মনের আমন্ত্রণে সেখানে যান। সেখান থেকে হর্ষবর্ধনের আমন্ত্রণে তিনি হর্ষবর্ধনের সভায় উপস্থিত হন। হর্ষবর্ধনের সময়ের সমাজ ও অর্থনীতি সম্পর্কে বহু মূল্যবান তথ্য তিনি দিয়েছেন। হিউয়েন সাংয়ের ভারত ভ্রমণ চীন ভারত সম্পর্কের ইতিহাসের বিশেষ গুরুত্বপূর্ণ। হিউয়েন সাং চীন দেশে প্রত্যাবর্তনের পরে চীন সম্রাট প্রেরিত একাধিক দূত ভারতে এসেছিলেন এবং এই যোগসূত্রে চীন ভারত সম্পর্ক ঘনিষ্ঠতর করে তুলেছিল। হিউয়েন সাং ভারত থেকে যে পুঁথি সংগ্রহ করে চীনে নিয়ে যান, তার ফলে চীন দেশে বৌদ্ধ ধর্ম ও দর্শন আলোচনার পথ সুগম হয়। পরবর্তী প্যারা। সুলতান মাহমুদের অন্যতম সভাসদ, অসাধারণ প্রতিভার অধিকারী ও বিশিষ্ট পণ্ডিত আলবেরনির প্রকৃত নাম আবু রিহান। মাহমুদের ভারত আক্রমণকালে তিনি তার সঙ্গে ভারতে আসেন এবং একাদিক্রমে 10 বছর ভারতে বসবাস করেন। ভারতীয় দর্শন, জ্যোতির্বিজ্ঞান, গণিত প্রভৃতি বিষয়ে তিনি গভীরভাবে আগ্রহী হয়ে ওঠেন। প্রাচীন ভারতের বেশ কিছু সংস্কৃত গ্রন্থ তিনি আরবীয় ভাষায় অনুবাদ করেন। আরবীয় ভাষায় রচিত কিতাবুল হিন্দ বা তহকক-ই-হিন্দ নামে পরিচিত তার বিখ্যাত ভারত সম্পর্কিত গ্রন্থে 10ম শতাব্দীর শেষভাগ ও একাদশের শতাব্দীর সূচনায় ভারতীয় সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক জীবনের এক মনোজ্ঞ বিবরণ পাওয়া যায়। তার মতে ভারতীয় পণ্ডিতদের সঙ্গে বহির্বিশ্বের কোনো সম্পর্ক ছিল না এবং অন্যান্য জাতির মানুষকে তারা অপাংতেয় বলে মনে করতেন। ভারতীয় সমাজের জাতিভেদ প্রথা, বর্ণ ব্যবস্থা, বাল্যবিবাহ, সতীদাহ, বৈধব্য যন্ত্রণা, ধর্মের আচার সর্বস্বতা প্রভৃতির কথা তিনি বিশদভাবে বলেছেন।
ভারতের রাজনৈতিক অনৈক্য ও রাজন্যবর্গের দূরদর্শিতার অভাব সম্পর্কেও তিনি মতামত ব্যক্ত করেছেন। এক কথায় তার রচিত গ্রন্থটিকে ভারত কোষ বলা যায়, কারণ ভারতীয় সমাজ, সংস্কৃতি, ধর্ম, বিদ্যাচর্চা, রাজনীতি ও আইন কানুনের সব কিছুই এই গ্রন্থে বিশদভাবে আলোচিত হয়েছে। পরিশেষে বলা যায়, যুগ যুগ ধরে বহু বিদেশি পর্যটক এদেশে এসে ভারতের সমাজ ও সংস্কৃতির সংস্পর্শে এসেছেন। এতে যেমন ভারতীয় সংস্কৃতিতে বিদেশি প্রভাব পড়ে, তেমনি ভারতের বাইরেও বহু দেশে ভারতের সংস্কৃতির প্রভাব দেখা যায়। ফলে উভয়ের মধ্যে সাংস্কৃতিক মেলবন্ধন গড়ে ওঠে। বিভিন্ন পর্যটক তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি দিয়ে ভারতবর্ষকে দেখেছেন ও তার বর্ণনা দিয়েছেন। এইগুলি পরস্পর ভিন্ন হলেও প্রত্যেকটি গ্রন্থই তৎকালীন ভারত সম্পর্কে আমাদের বহু মূল্যবান তথ্য জানাতে সাহায্য করে। তাই বিদেশি পর্যটকদের এই সমস্ত গ্রন্থগুলি ইতিহাসের আকর রূপে আজও স্বমহিমায় উজ্জ্বল। তাহলে দেখলে তোমরা কিভাবে খুব অল্প কথায় এই তিনজন পর্যটকের বিভিন্ন আলাদা আলাদা সময়ের ভারতবর্ষের চিত্র কিভাবে অল্প কথার মধ্যে গুছিয়ে লেখা যায়। এই ধরনের আরও নানান প্রশ্ন চলে আসে, যেমন ইবন বতুতার থেকে একটা প্রশ্ন আসে। ইবন বতুতা বলেছিলেন, আলাউদ্দিন খিলজি দিল্লির সমস্ত সুলতানদের মধ্যে শ্রেষ্ঠ সুলতান হিসেবে গণ্য হওয়ার দাবি রাখেন, একজন অন্যতম শ্রেষ্ঠ সুলতান হিসেবে গণ্য হওয়ার দাবি রাখেন। এটার সম্পর্কে তোমার মতামত ব্যক্ত করো। এই ধরনের আরও নানান বিদেশি পর্যটকদের নিয়ে প্রশ্ন চলে আসে। তো তোমরা যদি এই ধরনের ইউনিক এবং ইন্টারেস্টিং প্রশ্নের উত্তর কিভাবে লিখতে হবে সেটা যদি জানতে চাও, তাহলে অবশ্যই তোমাদেরকে নিতে হবে আমাদের হিস্ট্রি অপশনালের পিডিএফ। হিস্ট্রি অপশনালে তোমরা 60টি সাজেস্টিভ প্রশ্ন পেয়ে যাবে এবং তার সাথে পেয়ে যাবে 20টি গুরুত্বপূর্ণ প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। তো এই টোটাল 80টি প্রশ্ন তোমরা পেয়ে যাবে হিস্ট্রি অপশনালে। এর থেকে বাইরে আর কিছু পড়ার দরকার নেই। যারা যারা WBCS দিতে চলেছো হিস্ট্রি অপশনাল নিয়ে, তারা শুধু এই নোটটা নিয়ে নাও, তাহলেই তোমাদের হিস্ট্রি অপশনাল নিয়ে সমস্ত চিন্তা দূর হবে। এখান থেকে তোমরা সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে, কিভাবে এই ধরনের ইউনিক ইন্টারেস্টিং প্রশ্নগুলো হ্যান্ডেল করতে হয়, কিভাবে এগুলোর উত্তর লিখতে হবে কম কথায় গুছিয়ে, সেইভাবে কিন্তু নোটসগুলো প্রত্যেকটা বানানো রয়েছে। তোমরা এই নিচের নাম্বারে যোগাযোগ করো, ডেসক্রিপশন বক্সে দেখো একটা ফোন নাম্বার দেওয়া থাকবে, ওই নাম্বারে যোগাযোগ করে তোমরা জানতে পারো কিভাবে তোমরা এই নোটসটা কালেক্ট করবে। ভিডিওটা আজ এই পর্যন্তই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করে দাও। আর এই ধরনের আরও গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো BM এডুকেশন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ।